গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা আগের থেকে একটু আলাদা হবে, তার কারণ আগের ভিডিওগুলো আমরা এমসিকিউ প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে কিন্তু আমরা একটু ডেসক্রিপটিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব একটা পার্টিকুলার টপিকের ওপর। এবং আজকের আলোচনা শুরু করার আগে আমার বিগত ভিডিওগুলো, মানে আমার হয়তো 5-6টা ভিডিও দেখেছো, সেখান থেকে একটা ছোট্ট মতন ইনফরমেশন দিয়ে দিই। আহ, যে ভিডিওগুলো করার সময় ফ্লোতে বলার সময় একটা দুটো প্রশ্নের অপশন, যেটা সঠিক অপশন তোমাদের মানে বলবো ঠিক করেছি, সেটা অন্য অপশানে আমি দাগ দিয়ে ফেলেছিলাম বা বলে ফেলেছিলাম, তো তার জন্য রিয়েলি সরি। তবে তোমরা এটা ভালো লাগছে যে তোমরা বিস্তারিতভাবে জিনিসগুলোকে আলোচনা করছো বা পড়ছো বা দেখছো, যার জন্যে কমেন্টে তোমরা সেই রিপ্লাইগুলো দিয়েছো। আমি রিপ্লাই ব্যাকে সঠিক উত্তরটা আপডেট করে দিয়েছি। তো পুরোনো ভিডিও যারা তোমরা দেখবে, একটু রিপ্লাই এবং কমেন্ট সেকশনটা একটুখানি দেখে নিও। দু একটা প্রশ্ন বিগত ভিডিওগুলোর একটু পরিবর্তন হয়েছে, তো সেগুলো আমরা আপডেট করে দিচ্ছি, একটু দেখে নিও। তো এটা খুবই ভালো ব্যাপার, তোমরা কমেন্টে বিষয়গুলো জানাও। তো সেইগুলো খুবই ভালো জিনিস। আর একটা ছোট্ট ইনফরমেশন, আমার ইচ্ছা আছে পরবর্তী ভিডিওটা তোমাদের রেলের আপকামিং এক্সামের ওপর ডিপেন্ড করে আমি একটা ভিডিও বানাবো। তো সেই যাতে তোমাদের হেল্প হয় এক্সামগুলোর ক্ষেত্রে, বিগত বছরের প্রশ্ন কেমন প্রশ্ন হয় সেই নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব। আজকে একটা পার্টিকুলার টপিককে আমি চয়েস করেছি, দেখতেই পাচ্ছ, পদার্থবিদ্যার একটা সেগমেন্ট বলবিজ্ঞান, যেটা আমাদের কার্যক্ষমতা শক্তির অন্তর্গত অধ্যায়ের মধ্যে ইনক্লুডও আমরা করতে পারি। তো তার একটুখানি আমি বেসিক জিনিসটা আলোচনা করার চেষ্টা করব। প্রশ্ন তো তুমি এই চ্যাপ্টার থেকে এমসিকিউ পড়েই থাকো, একটু বেস জিনিসটা আমরা পড়ার চেষ্টা করব। ওকে, তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত, ভিশন এডুকেশনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা এই ভিডিওটা স্টার্ট করতে চলেছি। ওকে, তো প্রথম থেকে চলে আসছি, একটুখানি আলোচনা করব। হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে, বাট বিষয়টা তোমাদের আশা করি অনেকটা হেল্প করবে বা অনেকটাই তোমাদের সুবিধা প্রদান করবে বলে আমি আশা করি। তো এই চ্যাপ্টারের একটা পার্ট, যে পার্টটা দিয়ে আমি শুরু করছি, বলবিজ্ঞান। তুমি বলবে স্যার ফোর্সের কথা কোথায় আসছে? আসবে, বলের কথা অবশ্যই আসবে। যে টপিকটা আমি এখানে লিখেছি যন্ত্র, সেটা চালাতে গেলে বল অবশ্যই লাগবে, ফোর্স অবশ্যই লাগবে, সেটা তো রয়েছে। তো টপিকটা শুরু যন্ত্র দিয়ে কেন করছি সেটাও একটু পরে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো হোয়াট ইজ মেশিন? আমরা যন্ত্রকে ইংরেজিতে বলি মেশিন বা যন্ত্র। থ্রি ইডিয়টস সিনেমার একটা খুব ইঞ্জিনিয়ারিং ক্লাসে প্রথম প্রশ্ন বা এরকম একটুখানি সেগমেন্টে আমাদের কাছে খুব মজা লেগেছিল। হোয়াট ইজ মেশিন প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে আমির খান যে রিপ্লাই দিয়েছিল, তো সেই একই প্রশ্ন, হোয়াট ইজ মেশিন, যন্ত্র কি? অর্থাৎ আমরা যে বোর্ডে লিখছি একটা পেন, সেটা কি মেশিন হতে পারে? আমরা কি ছুঁচ ব্যবহার করি, সেটা কি মেশিন হতে পারে? কোনো ব্লেড, ছোটখাটো জিনিস, সেগুলো কি মেশিন হতে পারে? না মেশিন মানে কম্পিউটার, মোবাইল, বড় যন্ত্র, এইগুলো হতে পারে। এই ব্যাপারটা হোয়াট ইজ মেশিন, আমি এখানে লেখাটা সুবিস্তারে বলছি না, তোমরা লেখাটা পড়েই নিতে পারবে, আমি সেটাতে আসছি না। আমি আমার মতন করে মেশিন বা যন্ত্রের ডেফিনেশনটা তোমাদের দিচ্ছি, আমি যেটা অবজার্ভ করি। তাহলে প্রথম যদি বলি মেশিন কি বা হোয়াট ইজ মেশিন, তো প্রথমেই আমি বলতে চাইবো মানুষ দ্বারা নির্মিত, কারণ মানুষ বাদে আর কেউ এমন কোনো জিনিস তৈরি করেনি। তো মানুষ দ্বারা নির্মিত, তার নির্দিষ্ট কাজের সুবিধার জন্যে এমন কিছু জিনিস সে আবিষ্কার করেছে, যেটা তার সেই নির্দিষ্ট কাজকে সুবিধা প্রদান করে। এরকম যে কোনো জিনিসকেই আমরা মেশিন বলবো। অর্থাৎ বোর্ডে লেখার ক্ষেত্রে পেনই একমাত্র নির্ভরযোগ্য জিনিস, যেখানে অন্য কোনো বিকল্প হবে না। একটা সূক্ষ্ম জিনিস কাটার ক্ষেত্রে একটা ব্লেডই নির্ভরযোগ্য জিনিস, তার বিকল্প কিছু হবে না। একটা ছোট জিনিস আটকানোর ক্ষেত্রে একটা পেরেকই নির্ভরযোগ্য জিনিস, যার বিকল্প হবে না। অর্থাৎ মানুষের দ্বারাই নির্মিত, মানুষেরই বিভিন্ন কাজের সুবিধা প্রদান করে এমন যে সমস্ত জিনিস মানুষ আবিষ্কার করে রেখেছে, সে সকল প্রকার জিনিসকেই আমরা যন্ত্র বা মেশিন বলবো, এবং সেটাই হবে তার ডেফিনেশন। ঠিক আছে, তো যন্ত্রের সাথে আমাদের এখানে একটা শক্তির ডেফিনেশন আসে। আমরা এই শক্তির পার্টটাকে পরে আসছি, দেখলে আমি শক্তিটা পরে আমি ডিসকাস করছি বা আসছি। তাই দেখো সেই কথাগুলোই এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে। একটি মেশিন কেবলমাত্র একটি বলকে দিক বা মান রূপান্তরিত করে, এছাড়াও রিডিং জাস্ট আছে। তো আমি সামারিটা বলে দিলাম। নেক্সট স্লাইডে আমি আসি।
বিভিন্ন ধরনের যন্ত্র এবং সংশ্লিষ্ট উপাংশ সমূহ, সাধারণ যন্ত্র, যান্ত্রিক উপাদান, ঘড়ি, কম্প্রেসার, পাম্প, তাপীয়, কিছু এক্সাম্পল তোমাদের দেওয়া হয়েছে। কিন্তু আমি যেটা বললাম, ছুঁচ থেকে শুরু করে এভরিথিং যেগুলো আমাদের কাজের বিভিন্ন কাজের ক্ষেত্রে সুবিধা প্রদান করে সকলই মেশিন হবে, ওকে, বা যন্ত্র হবে। নেক্সট আসছি যান্ত্রিক সুবিধা। তাহলে যন্ত্র থেকে আমরা সুবিধা পাই। তো তুমি নতুন করে বলবে যান্ত্রিক সুবিধাটা কেন বলার প্রয়োজন হলো? কারণ যন্ত্র বার করেছি মানে তো যান্ত্রিক সুবিধা দেবেই। দুটো কথা বলার আছে। সব কাজের জন্য সব যন্ত্র নয়। কেমন কথাটার মানে? ধরো তুমি গাছ কাটতে গেছো, তোমার কাছে দুটো অপশন আছে, কাস্তে এবং কাটারি। তুমি কোনটা নেবে? ধরো তুমি ঘাস কাটতে গেছো, আগাছা ঘাস কাটতে গেছো, তোমার কাছে সেম অপশন আছে কাস্তে এবং কাটারি। তুমি কোন অপশন নেবে? কেন কুঠার বা কুড়ুল যেটাকে আমরা বলে থাকি, সেটা বড় বড় গাছের গুঁড়ি বা গাছ কাটার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কেন অন্য কোনো ক্ষেত্রে ছোট জিনিসে কেন ব্যবহার করা হয় না? কেন করাত নামক জিনিসটা ব্যবহার করা হয়? কেন লেখার জন্যে বল পেন আমরা ব্যবহার করি, মার্কার পেন লেখার ক্ষেত্রে না, বোর্ডের ক্ষেত্রে ব্যবহার হয়? তাহলে এখানেই বুঝতে পারছি প্রতিটা কাজের জন্য একই রকম, প্রায় একই রকম দেখতে জিনিসই সুবিধা প্রদান করতে পারে না। পার্টিকুলার এবং নির্দিষ্ট কাজের জন্য আলাদা আলাদা ভাবে বিভিন্ন রকম যন্ত্র সেই কারণেই আমরা আবিষ্কার করেছি। তাহলে যে যন্ত্র সেই নির্দিষ্ট কাজের জন্য সুবিধা প্রদান করতে পারে, সেই কাজের জন্যেই সেই যন্ত্রটা তার যান্ত্রিক সুবিধা সর্বাধিক প্রদান করবে বা দেবে, এটাই আমরা বলতে পারি। তার মানে, এবং দেখো যান্ত্রিক সুবিধাকে কোনো একক দিয়ে তুমি প্রকাশ করতে পারো না, ঠিক আছে? যে আমি কতটা যান্ত্রিক সুবিধা পেলাম, যে 10, 20, 50 বলতে পারি না। আমি এটা বলতে পারি আদর্শ যন্ত্র, এই একটা কথা হয়তো আসবে তোমার এই ক্ষেত্রে। একটা কথা হয়তো এখানে আসবে, আমি অ্যাড করি এখানে, এক সেকেন্ড। সেটা হচ্ছে আদর্শ যন্ত্র কাকে বলে? যে যন্ত্র সেই নির্দিষ্ট কাজের জন্য প্রায় 100% সুবিধা দেয় কাজের, প্রায় 100% সুবিধা দেয়। শতাংশতে বলতে পারি, কারণ শতাংশতে আমরা মানুষকে বোঝাতে পারি তো। 100% সুবিধা দেয়, তাকেই আমরা বলবো আদর্শ যন্ত্র। অর্থাৎ একটা ঘাস বা আগাছা কাটার ক্ষেত্রে একটা কাটারি নিয়ে গিয়ে আমরা স্যাটিসফাই হব না, হয়তো গাছ এবং আগাছা কাটবে কিন্তু আমরা স্যাটিসফাই হব না। তাহলে এইটা হচ্ছে একটা ডেফিনেশন আসবে আদর্শ যন্ত্রের ক্ষেত্রে। একটি আদর্শ প্রক্রিয়া এটি থেকে যোগ বা বিয়োগ ছাড়াই শক্তি প্রেরণ করে। এই যে আদর্শ কথাটা এখানে উল্লেখ করা আছে, আমি ডিটেলটা তোমাদের জন্যই রাখছি, তোমরা এখানটা পড়বে সেই জন্য। তাহলে এই হলো যান্ত্রিক সুবিধা কাকে বলে। নেক্সট স্লাইডে আমরা চলে আসি, পরবর্তী স্লাইডে। তাহলে আমাদের ভিশন এডুকেশনের যে সমস্ত কোর্সে ভর্তি চলছে বা হচ্ছে, সেগুলো তোমরা এখান থেকে ডিটেলস দেখতে পাচ্ছ। তোমাদের প্রয়োজনে তোমরা যোগাযোগ করে নেবে অফিসের যে সমস্ত নাম্বার রয়েছে সেই নাম্বারে। এবং আমি একটু ছোট্ট করে এখানে ইনফরমেশন দিয়ে থাকি, আমাদের রিসেন্ট আপডেট যা হলো, প্রায় 43 জন এসএসসি জিডি পাস করে তারা সদ্য বিভিন্ন পোস্টে, বিএসএফ, সিআরপিএফ যে পোস্ট থাকে, তারা জয়েন করতে চলেছে। তাদের কনভোকেশন খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে। তো তোমরাও যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও বা নিজের এই লক্ষ্যে পৌঁছতে চাও, তাহলে ভিশন এডুকেশনে এসে আবাসিক ক্লাসের যে পরিকাঠামো বা যেরকম ধরনের পড়ানো হয়ে থাকে সেটা তোমরা নিতে পারো বা পেতে পারো। ওকে, নেক্সট ক্লাসে আমরা নেক্সট আসছি অনলাইন ব্যাচেও কিন্তু চলছে। যারা আবাসিকে থাকতে চাও না, বিভিন্ন কোর্স রয়েছে, তাদের কোর্স ফি এখানে বলা আছে। তো সেই অনুযায়ী তোমরা ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন প্রসেস, ক্লাসেস ডিটেলস নিয়ে নিতে পারো। ওকে, নেক্সট পরবর্তীতে চলে আসছি, এই কথাটাই চলে এলাম, লিভার। তাহলে এই যে শুরুতে তোমাদের যন্ত্র দিয়ে কথাটা বললাম, কেন শুরু করলাম যন্ত্রটা দিয়ে? লিভারে পৌঁছানোর জন্য। কারণ প্রথমেই লিভার বললে এর আক্ষরিক অর্থটা বুঝতে পারতে না। যন্ত্রের যান্ত্রিক সুবিধা এবং তার পরিকাঠামো এবং গঠনের উপর নির্ভর করে লিভার কথাটা এসেছে। এটা আমাদের শারীরিক অংশ, অর্থাৎ শরীরের মধ্যেও লিভার থাকে, যকৃৎ,
কিন্তু এই লিভারটা আলাদা, এটা যন্ত্রের জন্য লিভার। কি জিনিস দেখো, সব যন্ত্র, এই আঁকাটাকে এখন ইগনোর করো, এখন দেখতে হবে না, পরে আসছি। সব যন্ত্রকে ব্যবহার করার নিয়ম আলাদা। যেমন ধরো নৌকার দাঁড় একটা যন্ত্র, কারণ নদীতে তুমি নৌকার দাঁড়ের বিকল্প হিসেবে আর কিছু ভাবতে পারছো না। নৌকার দাঁড়কে আমরা কোন অংশে ধরি একবার তুলনা করো। শাবল দিয়ে যখন মাটি কোপাই তখন তাকে কোন অংশে ধরি সেটা খেয়াল করো। যখন বেলচা দিয়ে কিছু তুলি তখন বেলচার কোন অংশকে আমরা হাতে ধরি সেটাকে খেয়াল করো। যখন ছুঁচ দিয়ে কোনো কাজ করি, যখন পেন ধরি, পেনকে কিন্তু এরকম ভাবে ধরে লিখতে পারবো না, এই পজিশনে ধরতে হবে, সেই অনুযায়ী বল প্রয়োগ করতে হবে। দেখো এই তিনটা আঙুলকে ধরার জায়গা, বল প্রয়োগ করতে হবে তবেই লিখতে পারবো। তো বিভিন্ন যন্ত্রকে তাকে হোল্ড করার পজিশন, তাকে বল প্রয়োগ করার পজিশন এবং তার কার্যনির্বাহ করার পজিশনের উপর নির্ভর করে লিভারের একটা কনসেপ্ট এসেছে। লিভার হলো একটি এমন সরল বা বক্রদণ্ড যার একটি নির্দিষ্ট বিন্দু স্থির থাকে এবং ওই বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ওই বিন্দুর চারিদিকে অবাধে ঘুরতে থাকে, মানে কাজের নীতিটাকে বলেছে। তাহলে এখানে আমরা যন্ত্র থেকেই লিভারটা এসেছে। তিনটে অংশকে আমরা ভাগ করব, তিনটে অংশতে আমরা ভাগ করব, সেটা কি কি? একটা হচ্ছে বল প্রয়োগের অংশ, আমরা একটা যন্ত্র ব্যবহার করব, আমি তো চুপচাপ যন্ত্রটার দিকে তাকিয়ে থাকলে কাজ হয়ে যাবে না, তাকে নিয়ে কাজ করাতে হবে। বলের একটা জায়গা আসবে, বল হলেই কার্য সম্পাদিত হবে, তাই তো? একটা আমি পেন দিয়ে লিখছি, এটা একটা কাজ করছি, তো কার্য যদি সম্পাদিত না হয় কেন আমি যন্ত্র আবিষ্কার করব, কেনই বা বল প্রয়োগ করে আমার শক্তি নষ্ট করব, তাই না? এবং এর মাঝে সব যন্ত্রতেই প্রমাণ করতে পারবে সেটা না, বেশ কিছু যন্ত্রতে আমরা দেখে থাকি একটা জয়েন্ট পজিশন থাকে। কাঁচির কথা মনে করো, কাঁচির দুটো জিনিসকে আলাদা করে দিলে তুমি কি ব্যবহার করতে পারবে? পারবে না। তো কাঁচি রিপিটের ওপরই থাকবে, তো এই রিপিট যে অংশটা সেটাকে আমরা বলছি আলম্ব বা জয়েন্ট বা রিপিট, যা বলতে বলছো বলো। আলম্ব সেই কারণেই লিখেছে। লিভার যে স্থির বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরতে থাকে আলম্ব বলে। বল বা বাহু, আলম্ব থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্বকে বল বাহু বলে। রিডিং পড়ে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি লিখে এঁকে দেখিয়ে দেবো, সুবিধা হয়ে যাবে। এখানে সেই অনুযায়ী বল বাহু দেখো বলেছে, বল, বল বাহু, আলম্ব সি দিয়ে চিহ্ন করেছে, ভার, রোধ বাহু। এই লিভার বোঝার ক্ষেত্রে এই কথাটাকে ব্যবহার করা হয়, রোধ বাহু, বল বাহু, বল, আলম্ব, ভার, এই তিনটে জিনিসকে ব্যবহার করা হয়। তো এটা আমরা দেখে নিই, আস্তে আস্তে পড়বো এবং বুঝতে পারবো। রোধবাহু, ওই রকমই আলম্ব থেকে ভারের প্রয়োগ বিন্দু দূরত্বকে রোধবাহু বলা হয়। লিভারের শ্রেণী বিভাগ, বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করছি, কাউকে মাঝখানে ধরছি, কাউকে শেষে ধরছি, কাউকে প্রথমে ধরছি, কারুর এখানে কাজ হচ্ছে, কারুর ওখানে কাজ ধরে কাজ হচ্ছে, সেই সাপেক্ষে আমরা বিভিন্ন যন্ত্রের যান্ত্রিক গঠনের উপর নির্ভর করে তাকে তিনটে শ্রেণীতে ভাগ করে থাকি। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার, তিন শ্রেণীতে ভাগ করে থাকি, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। যদি তুমি বলতে চাও যে স্যার যান্ত্রিক সুবিধা বা কাজ করে স্যাটিসফ্যাকশন অনুযায়ী কোন শ্রেণীর লিভার এগিয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে একটা উত্তর করা হয় দ্বিতীয় শ্রেণীর লিভারের তালিকায় যে সমস্ত যন্ত্র আছে তাদের কাজ করে নাকি বেশি সুবিধা পাওয়া গেছে প্রথম এবং তৃতীয় সাপেক্ষে। এর কথা এটা মানে নয় প্রথমকে আমি দ্বিতীয়তে নিয়ে গেলে কাজ হবে সেই কাজটা, সেটা না, যেখানে যেটা সেটা সেই ভাগেই থাকবে। এখানে একটা ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে একটা পাউরুটিকে কাটা হচ্ছে এবং সেখানে হাতে করে আমি একটা ছুরি ধরেছি এবং সেখানে বল, আলম্ব এবং কার্য কোথায় হচ্ছে দেখতেই পাচ্ছি। এই তিনটেই জিনিস তোমাকে বোঝাবো আমি এর পরে। তো পাউরুটি কাটার ছুরিকে কেন তৃতীয় শ্রেণীর লিভারে আসছে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট স্লাইডে আমরা এগোচ্ছি। প্রথম শ্রেণীর লিভারের সংজ্ঞা পড়ে একটুখানি থতমত হয়ে যাবে, কিন্তু আমি আবারও বলছি সংজ্ঞা পড়ার দরকার নেই, আমি যে জিনিসটা বলে দেবো বা শিখিয়ে দেবো সেটাতেই কাজ হয়ে যাবে। যে লিভারের আলম্বের একদিকে ভার অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। আলম্বের একদিকে ভাগ অন্যদিকে বল, আলম্বের একদিকে ভার অন্যদিকে বল, এটা অ্যাকচুয়ালি প্রথম শ্রেণীর লিভারের এক্সাম্পল ছিল, আমি সেটা এখানে লিখে দিই। প্রথম শ্রেণীর লিভার, তার এটা ছবি ছিল বোঝানোর জন্য, ক্লিয়ার? তাহলে দেখো
আলম্ব বিন্দুর একদিকে ভার অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার। উদাহরণ হিসেবে অনেক কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, অনেকটা মনে থাকে মনে থাকে না। আমরা এখান থেকে বোঝার জন্য পিক করব কোনটা বলতো, বোঝানোর জন্য বুঝতে সুবিধা হবে, কাঁচি। কাঁচিকে আমরা পিক করব। যান্ত্রিক সুবিধা, দেখো কোনো যন্ত্রের যান্ত্রিক সুবিধা তুমি মুখে 100% বলতে পারো, 10 20 30-এ বোঝাতে পারবে না, একক বোঝাতে পারবে না। সেই জন্য একটা ভ্যালুকে ধরে নেওয়া হয় এক, ওয়ানের সাপেক্ষে একটা কথা বলা হয়ে থাকে, একের বেশি, একের কম, একের সমান। প্রথম শ্রেণীর লিভারে কিন্তু তিনটে ঘটনাই ঘটতে পারে, একের বেশি কম সমান হতে পারে, তিনটে আলাদা প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দিয়ে সেটাকেই বোঝানো হয়েছে এই জিনিসটা, ঠিক আছে। তো প্রথম শ্রেণীর লিভারে, তবে এটা খেয়াল রাখা যেতে পারে বা এটা প্রাইমারি তুমি পড়ে মনে রাখতে পারো। দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার একের বেশি, তৃতীয় শ্রেণীর লিভার একের কম। তো বেশি কম হয়ে যাওয়াতে অনেকেই সমানটাকে পিক করে প্রথমে, প্রথম শ্রেণীর লিভার একের সমান, যেরকম পরেরটা বেশি কম রয়েছে, কিন্তু প্রথম শ্রেণীর লিভারে তিনটে ঘটনাই ঘটতে পারে সেটা বলা হয়েছে। ওকে, নেক্সট স্লাইডে চলে আসছি সেকেন্ড লিভারটা বোঝানোর জন্য। যে লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে, এই দেখো এক প্রান্তে আলম্ব থাকে এবং অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং ভার দুই প্রান্তের মাঝখানে থাকে, তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। এটা যেটা আঁকাতে বুঝিয়েছে, আমি এটা তোমাকে যন্ত্র দিয়ে বোঝাবো একটু পরে। উদাহরণ দেয়াই আছে, এখানে দেখতেই পাচ্ছ অনেক উদাহরণ দেয়া আছে। তো এখান থেকে যে উদাহরণটা আমরা বোঝার জন্যে তুলে রাখবো সেটা হচ্ছে জাঁতি। ওখান থেকে কাঁচি, এখান থেকে জাঁতি। যান্ত্রিক সুবিধা, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়। এই তিনটে লাইন পরীক্ষায় দেয়, মুখস্থর মতোই রাখবে এই জিনিসটাকে। নেক্সট, তৃতীয় শ্রেণীর লিভার, যে লিভারের দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে, এই দেখো, এবং অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করে অপর প্রান্তটায় এবং দুই প্রান্তের মাঝখানে বল প্রয়োগ হয়, তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে। আমাদের মানুষের হাতের গঠনটাকেও দেখিয়েছে, যেখানে কুনুয়ের ভাঁজটা সি যেখানটা লেখা আছে সেটা আলম্বকে ধরা হয়েছে। এই জায়গাটা তো আমাদের মেন প্রেসার পড়ে কোনো কাজ করতে গেলে, দেখবে হাত দিয়ে সব এরকম করো, ধরে করো, তাহলেই বুঝতে পারবে এইখানটার পেশিগুলো কিরকম সঞ্চালন হচ্ছে। তাহলে এইখানটা পি, তার মানে কি আসছে এইখানটা, আর এখানে ডাব্লু মানে ভার, আর এটা হচ্ছে বল, বল প্রয়োগ হচ্ছে এইখানে, সেই হিসেবে এখানে কাজ হচ্ছে, তাই মানুষের হাতকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হচ্ছে। উদাহরণ এখানে দেয়াই আছে, অনেক কটা উদাহরণ দেওয়া আছে। যান্ত্রিক সুবিধা একের থেকে কম। ওকে, এইবার আমি এই তিনটে শ্রেণীর লিভারকে আরো ইজি বোঝার জন্য তোমাদের কিছু এক্সাম্পল পিক করেছি। এখান থেকে আমরা একটা এক্সাম্পল পিক করব, সেইটাকে আমরা নিয়ে যাব এক্সাম্পল বোঝার ক্ষেত্রে। কোনটা? চিমটা, কাঁচি, জাঁতি আর চিমটা এঁকে এটাকে বুঝবো পরের স্লাইডে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি যন্ত্র কাকে বলে, যান্ত্রিক সুবিধা এবং যন্ত্র থেকে লিভারের কনসেপ্ট। বিভিন্ন শ্রেণীর যন্ত্রকে তিনটে সেগমেন্টে ভাগ করা হয়েছে, তাদের গাঠনিক অংশ, বল প্রয়োগ, কার্যনির্বাহ হিসেবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেটাকে আমরা বুঝছি এতক্ষণ ধরে। চলে এসেছি কাঁচি, জাঁতি, চিমটাতে। এবার আমি একটু লেখালেখি শুরু করি। তাহলে প্রথম আমাদের এই অপশনটা হচ্ছে কাঁচি, জাঁতি এবং চিমটা, তৃতীয় তিনটে আমরা জায়গায় চলে এসেছি। তো এখানে আমরা তিনটে জিনিসকে লেখার চেষ্টা করব। কি? প্রথম জেনেছি যে যন্ত্রের নাকি রিপিট বা জয়েন্ট থাকে, তাকে আমরা আলম্ব বিন্দু বলে থাকি। তাহলে আমরা এখানে লিখছি আলম্ব। আলম্ব আশা করি বুঝতে পেরেছো তো? এই যে জয়েন্ট, আলম্ব, এরও আছে, এই যে জয়েন্ট, এরও আছে শেষের দিকটা জয়েন্ট। সবার এরকম দেখতে পাবে তার কোনো ব্যাপার নেই। নৌকার দাঁড়, তুমি তার আলম্ব বা জয়েন্ট যদি খুঁজতে যাও, ছুঁচ, পেন, আলম্ব বা জয়েন্ট খুঁজতে সবার পাবে না। আমরা প্রথম জয়েন্টটাকে দিয়ে বোঝার চেষ্টা করছি। এইবার যন্ত্র, কাঁচিটাকে রাখা আছে, কোনো পেপার তো সে কেটে দিতে পারে না, কাঁচিটাকে বল প্রয়োগ করতে হবে তবে সে কাজ করবে। তাহলে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা লিখছি বল, প্রযুক্ত বল, ফোর্স।
বল প্রয়োগের ফলে কি হবে, কার্য সম্পাদিত হবে। যন্ত্র তো এই ডেফিনেশনটাই বহন করে, তাই না? তাহলে তিনটেরই আমরা বুঝবো কার কোথায় আলম্ব বিন্দু, সবার আলম্ব বিন্দু আলাদা থাকে। এবার তার মাঝে বলে থাকি কাঁচিকে আমরা কোন কোন শ্রেণীর লিভার বলেছি, সেটা মাথাতে একটু মনে রাখতে হবে, নাহলে আমরা তো বুঝতে পারবো না যে কোন শ্রেণীর লিভারের কি বলছি আমরা বা কি কথা বলছি। তাহলে কাঁচি হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার, জাতি হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার এবং চিমটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। এটা আমাদের মনে রাখতে হবে, কাঁচি, জাঁতি, চিমটা 3 শ্রেণীর লিভার। এবার আমরা নেক্সট চলে আসছি যে ডেফিনেশন যদি বলি তাহলে কোনটা কেমন দাঁড়াবে। ডেফিনেশনে চলে আসছি। প্রথম শ্রেণীর লিভার উদাহরণ মুখস্থ রেখেছি, কাঁচি। আলম্ব বিন্দু কোথায় দেখে নাও, মাঝে, মিডিলে। দ্বিতীয় শ্রেণীর লিভার উদাহরণ মনে রেখেছি, জাঁতি। আলম্ব বিন্দু কোথায়, অগ্রে, অগ্রে বা প্রথমে। তৃতীয় শ্রেণীর লিভার চিমটা, আলম্ব বিন্দু কোথায়, শেষে বা প্রান্তে, শেষ বা প্রান্তে, প্রান্ত। ওকে, তাহলে আলম্ব বিন্দু অনুযায়ী আমরা পেলাম তিনটেই আলাদা, একজন মাঝে, একজন সামনে, একজন শেষে। প্রথম শ্রেণীর লিভারের মিডিলে, দ্বিতীয় শ্রেণীর লিভারের প্রথমে, তৃতীয় শ্রেণীর লিভারের শেষে। এমন তোমাকে এক্সাম্পল দিল পরীক্ষায়, বললো এটা প্রথম, দ্বিতীয় না তৃতীয় শ্রেণীর লিভার, তুমি তার আলম্ব বিন্দু পেয়ে গেলে, তোমার কাজ শেষ। আলম্ব বিন্দু দিয়ে মনে রাখা সব থেকে সুবিধা, ইজি উত্তর দিয়ে দেবে। যার মাঝে কোন শ্রেণী, প্রথমে কোন শ্রেণী, শেষে কোন শ্রেণী। কিন্তু যেরকম বললাম টুথপিক, পেন, ওপেনার, নৌকার দাঁড়, এদের আলম্ব বিন্দু খুঁজে পাবে না, না, সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাদের ক্ষেত্রে বল আর কার্যটাই যা থাকে, কিন্তু রিপিট পেলে উত্তর হয়ে গেল। আলম্ব দিয়ে যদি কোনো এক্সাম্পল পাও, উত্তর শেষ, সঙ্গে সঙ্গে ইজি হয়ে যাবে। নেক্সট, বল, বল প্রয়োগ করতে হবে যন্ত্রতে। প্রথম শ্রেণীর লিভার কাঁচি, শেষটা ধরে চালাতে হবে না, তাহলে কোথায় সেটা, শেষ বা প্রান্ত। প্রথম শ্রেণীর লিভারের বল প্রয়োগ করা হয় শেষ বা প্রান্তে। দ্বিতীয় শ্রেণীর লিভারেরও এই যে ধরার জায়গা, বল বা প্রয়োগ করা হয় শেষ বা প্রান্ত, শেষ বা প্রান্ত। আর তৃতীয় শ্রেণীর লিভার মিডিলটাকে ধরে কাঁটা বার করা হয় বা কোনো কাজ করা হয়, মিডিলটা, তাহলে মাঝ, মাঝে। তাহলে বল প্রয়োগের নিয়ম অনুযায়ী কাঁচি হয়ে যাচ্ছে মিডিলে, মানে প্রথম শ্রেণীর লিভার, এখন আর কাঁচি বলবো না, প্রথম শ্রেণীর লিভার এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের সেম, ওই জন্য একটু বুঝতে অসুবিধে হয়, এর মাঝে। ওকে, কার্য, কাঁচি প্রথম শ্রেণীর লিভার অগ্রে বা সামনে, প্রথমে, কার্য সম্পাদিত হয় অগ্রে। দ্বিতীয় শ্রেণীর লিভার সুপুরি রেখে মাঝখান দিয়ে কাটা হয়, তাহলে মাঝে। তৃতীয় শ্রেণীর লিভার এরও সামনে দিয়ে কাঁটা বার করা হয় বা কোনো কিছু করা হয়, অগ্রে। তাহলে দেখো, যদি আলম্ব বিন্দুকে ছেড়ে দিই, বল আর কার্য দিয়ে বুঝতে একটু আমাদের সমস্যা হতে পারে। তার কারণ কি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের বল প্রয়োগ বিন্দু সমান, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর প্রথম এবং তৃতীয় শ্রেণীর লিভারের কার্যের জায়গা সমান। এইখানটা একটু কনফিউশন হয়, কিন্তু এই দুটো সেগ্রিগেট নিয়ে যখন তুমি পর্যালোচনা করবে, যার বল শেষ, কাজ সামনে, প্রথম শ্রেণীর লিভার, যার বল শেষ, কাজ মাঝে, দ্বিতীয় শ্রেণীর লিভার, এটাতে একটুখানি বুঝতে পারো তুমি। আবার দেখো, যার কার্য প্রথমে, বল শেষে, কার্য প্রথমে, বল মাঝে, প্রথম আর তৃতীয় সেগ্রিগেট হয়ে যাবে। অর্থাৎ তোমার পরিষ্কার কথা, এই ছকটা যদি তিনটে উদাহরণ দিয়ে মনে রাখতে পারো, তাহলে সেই ক্ষেত্রে বেশ কিছু প্রশ্নের উত্তর তুমি সমাধান করতে পারবে। কিছু কিছু আমাদের মুখস্থ রাখতে হয়, মানে এত বোঝা যায় না, কিন্তু আসলে এই লিভারের কনসেপ্টটা কোন জায়গা থেকে এসেছে আমি আশা করি সেটা বোঝাতে পেরেছি, যে লিভার কনসেপ্টটা কেন এলো যন্ত্রের মধ্যে, এই কারণে এই কনসেপ্টটা এলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের সুবিধা হবে এই অনুযায়ী জিনিসটাকে মনে রাখার ক্ষেত্রে। ওকে, তাহলে নেক্সট স্লাইডে আমরা এগোচ্ছি। নেক্সট স্লাইড, এই যে এতক্ষণ কার্যর কথা হচ্ছিল, বলের কথা হচ্ছিল, এইবার আমি সেইখানে আসছি। তাহলে প্রথম হচ্ছে কার্য। আচ্ছা, চলে আসি এখানে।
কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগবিন্দু সরণের উপাংশ গুণফলকে কাজ হিসেবে ধরা হয়। কৃতকার্য বল ও বলের দিকে সরণের উপাংশকে ধরা হয়। মাত্রীয় সমীকরণ L2T2 এটা বলা হয়ে থাকে। আমি সবকটা পার্টকে একটু ছোট্ট করে তোমাকে বলে দিচ্ছি, বিস্তারিত না হলেও ছোট করে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে সরণ। এখানে কথাটা লেখা আছে সরণ। ডিসপ্লেসমেন্ট ইংরেজিতে বলে ডিসপ্লেসমেন্ট। সরণের কাছাকাছি ভাই দূরত্ব, ডিস্টেন্স, সামান্য পার্থক্য দুটো। এক বিন্দু থেকে অপর বিন্দুর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দূরত্বকে বলে সরণ। আর তুমি যে কোনো রাস্তা দিয়ে এঁকে বেঁকে যেদিক দিয়ে খুশি যেতে পারো তাকে বলি দূরত্ব। দূরত্ব সর্বদা পজিটিভ হয়, সরণ কিন্তু ধনাত্মক, ঋণাত্মক বা জিরো হতে পারে। তাহলে এই জিনিসটাকে বলছে সরণ, সরিয়ে দেওয়া। তাহলে ধরো এখানে একটা টেবিল আছে, কি করতে বলেছে? বল, ফোর্স, এই যে ফোর্স, তো আমি বল প্রয়োগ করলাম, ফোর্স দিলাম টেবিলটাকে, টেবিলটা এগিয়ে গেল। তাহলে বল এবং বলের দেখো প্রয়োগ বিন্দুর অভিমুখ, আমার প্রয়োগ বিন্দুর অভিমুখ, সেই অভিমুখেই ও এগিয়ে যাবে। আমি টানছি, বলের প্রয়োগ বিন্দুর অভিমুখ এই দিকে চলে আসবে। যাই হোক, তো বলের প্রয়োগ বিন্দু অনুযায়ী তার সরে যাওয়া, স্থান পরিবর্তন করা, আমরা এই ফাইনাল জিনিসটাকে কি বলবো? কাজ। তুই কি কাজ করলি যদি এরকম কেউ বলে, না আমি একটা টেবিল সরালাম, তো আমরা এটা বলতে পারি না যে টেবিল সরানো আবার কি বড় কাজ, এটা আবার কাজের মধ্যে পড়ে নাকি? সে বলে না কাজ ছোট বড় হয় না, একটা আমরা লোকাল কথা মানে চলতি কথা বলি না, ওটাই দরকার নেই। আমি ঠেললাম, সরে গিয়ে সরণ হয়েছে কাজ। আমার মনে দ্বিতীয় আর একটা প্রশ্ন আসছে, স্যার এই দেয়ালটাকে ঠেলে দেখান তো কিরম সরাতে পারেন? আপনি প্রচন্ড পরিমাণে এনার্জি লস করছেন, ঘেমে যাচ্ছেন, দেয়াল সরছে না, তাহলে কার্যহীন বল, কাজ ছাড়া বল, বলটাকে নষ্ট করলাম, এনার্জিটাকে লস করলাম, কাজ হলো না, কার্যহীন বল। তার মানে বল হলেই যে কার্য হতে হবে তার কোনো গ্যারেন্টি কিছু নেই, কার্যহীন বলও সেই ক্ষেত্রে হতে পারে। ওকে, মাত্রা, আমি এই জিনিসটা একটু হাইলাইট করে দিই। মাত্রা কোথায়? মাত্রা তিনটে জিনিস প্রকাশ করা হয়, তিনটে জিনিস দিয়ে, এম, এল, টি। এম মানে মাস, ভর, এল মানে লেন্থ, দৈর্ঘ্য, টি মানে টাইম, সময়। একক না জানলে মাত্রার কোনো ভ্যালু নেই, একক জানতে হবে। গতিবেগ বা গতির একক দূরত্ব বাই সময়, দূরত্ব মানে এল, লেন্থ, সময় মানে টি, এল বাই টি বা এল টি টু দি পাওয়ার -1, যা বলো না কেন। তাহলে মাত্রা এসেছে ওই জায়গা থেকে, শর্টকাট, শর্টে লেখা, যা বলতে পারো। হয়ে গেল। আন্তর্জাতিক পদ্ধতিতে কাজের একক, কার্যের একক জুল, সিজিএস পদ্ধতিতে আর্গ। এটা খুব ইম্পর্টেন্ট, 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা মানে অন্য কোনো চিহ্ন না, এটা এরকম লেখার ব্যবস্থা করা হয়েছিল, 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা দেয়। পাহাড়ে ওঠা বা সিঁড়ি ভাঙার অভিকর্ষ বলের বিপরীতে আমরা যাই, তাই বেশি পরিশ্রম করতে হয়, বেশি কাজ করতে হয়। পক্ষান্তরে পাহাড় থেকে নামার সময় অভিকর্ষ বলের দিকে আমরা আসি, তো তার ফলে আমাদের কম পরিশ্রম করতে হয়। পাহাড়ে ওঠার সময় শরীরকে স্থির রাখার জন্য সামনের দিকে কিছুটা ঝুঁকে এগোতে হয়, মানে এটা ব্যালেন্স, ভারসাম্যের কথাটাই আসছে। তাহলে কার্য হলো, কাজ হলো। এবার আসছি ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা এবং শক্তি পরীক্ষায় এখন দিচ্ছে কাকে বলে, ভালো করে দেখো। কার্য করার এই লাইনটা মনে রাখবে, যেটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। হার, রেট অফ ওয়ার্ক, দ্যাট ইজ কল্ড পাওয়ার। এবার দেখো শক্তি, এখানে কি হাইলাইট করছি দেখো, সামর্থ্য, এবিলিটি অফ ওয়ার্ক, দ্যাট ইজ কল্ড এনার্জি। বুঝতে পারছো পার্থক্যটা? দেখো এমন কিছু পার্থক্য নেই, একই কথা। কাজ যে করবে তোমার তো সামর্থ্য থাকতে হবে, সামর্থ্য কোথা থেকে আসে? শক্তি থেকে আসে। দেখো লিঙ্ক এগুলো আছে। আমরা খাবার খাই, ফুড খাই কেন? খাদ্য শক্তি পাওয়ার জন্য, পুষ্টি পাওয়ার জন্য। খাদ্য শক্তি আসলে কি? তাপ শক্তি। তাই বলি এত কিলো ক্যালোরি পাওয়া যাবে, এত ক্যালোরি এনার্জি পাওয়া যাবে। তাহলে যে খাবারটা খাচ্ছি তার থেকে আমরা তার ইন্টারনাল শক্তিটা নেওয়ার চেষ্টা করছি, দ্যাট ইজ কল্ড হিট এনার্জি, তাপ শক্তি। শক্তি নিয়ে আমি বসে থেকে আমার কি হবে? আমি কি করব? কাজ করব। কাজ করতে গেলে আমার ক্ষমতা দরকার হবে। তাহলে দেখো কাজ করার যে রেট অফ ওয়ার্ক, তাকে আমরা বলছি ক্ষমতা। আর কাজ করার সামর্থ্য, তোর শক্তি কতটা,
না আমি এতটা কাজ করতে পারি, তাহলে কাজ করার সামর্থ্য, এবিলিটি, যোগ্যতা যতটা, সেটাকে আমরা বলছি শক্তি। কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা হচ্ছে কাজ বা ক্ষমতার একক ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলি। বড় একক, বৃহত্তর একক হচ্ছে কিলোওয়াট, কিলোওয়াট প্রতি ঘন্টা। ওকে। অশ্ব ক্ষমতা, বড় বড় মেশিন বা ইঞ্জিন যেগুলো থাকে তাদের লেখা থাকে কত এইচপির মেশিনটা রয়েছে, ক্ষমতা রয়েছে, হর্স পাওয়ার। আবার আমাদের বাইকের ক্ষেত্রেও সিসি দেখে থাকি, ইঞ্জিনের ক্ষমতাকে সিসি দিয়ে প্রকাশ করা হয়। যাই হোক, এইচপি, হর্স পাওয়ার। ইঞ্জিনের ক্ষমতাকে প্রকাশ করার জন্য অশ্ব ক্ষমতা ব্যবহার করে। এক অশ্ব ক্ষমতা এইচপি মানে 746 ওয়াট। এটা ইম্পর্টেন্ট লাইন। কিলো ওয়াটে এটা দাঁড়াবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলা হয়ে থাকে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির একক ও কাজের একক একই, অর্থাৎ জুল। মোটামুটি ভাবে আমরা শক্তি 9টি রূপ পর্যবেক্ষণ করি: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, বৈদ্যুতিক শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি। এই কথাগুলো এখানে বলা হয়েছে। আমি এই শক্তির একটুখানি নিত্যতা সূত্রটা তোমাদের বলে দিই। শক্তির নিত্যতা সূত্র এটাই বলে, পৃথিবী যখন তৈরি হলো, যেভাবেই তৈরি হোক না কেন, যখন তৈরি হলো তার মধ্যে যে মোট এনার্জি ছিল, যেটাকে আমরা কি বলছি, মোট এনার্জি, তখন থেকে পৃথিবী যেটা নিয়েছিল সেটাকে আমরা কি বলছি, টোটাল এনার্জি, সমগ্র শক্তি। নিত্যতা সূত্র এটাই বলে, তুমি না এটাকে বাড়াতে পারবে না এটাকে কমাতে পারবে। যতক্ষণ না পৃথিবী আলাদা স্টেজে চেঞ্জ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বা যাই হচ্ছে না কেন, যতক্ষণ ওর কন্ডিশনেই রয়েছে, যা শুরুতেই একদম তাকে এনার্জি দেওয়া পেয়েছিল সেটা একদম ফিক্সড। এটাই শক্তির নিত্যতা সূত্র বলে। এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে এখানে শক্তির রূপ কেন বলছে, এই যে রূপ, 9টি রূপ কেন বলছে, তার মানে একজন অপর জায়গা থেকে পরিবর্তন করতে পারে, সেটা আমরা পরে আসছি। তাহলে এই টোটাল এনার্জিকে আমরা দুটো ওয়েতে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার স্থিতিশক্তি, স্থির বলবো না, স্থিতিশক্তি। একটাকে বলি গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। ঠিক আছে, স্থিতিশক্তি এবং গতিশক্তি এই দুই ভাগে ভাগ করা হয়। স্থিতি থেকে গতি, গতি থেকে স্থিতি আসতে পারে, বাট টোটাল এনার্জি আনচেঞ্জড, অপরিবর্তনশীল। দেখে নি আর কি আমরা আছে, শক্তির রূপান্তর, কর্মদক্ষতা, ঠিক আছে। ওকে, এবার আমি একটুখানি এখানে ছোট্ট করে বলে দিই একটা উদাহরণ দিয়ে, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। স্থিতিশক্তি কি কি জিনিসের উপর নির্ভর করে, এম, এইচ আর জি। ধরো একটা ছোট ইটের টুকরো পড়ে আছে আর একটা পাথরের টুকরো পড়ে আছে, তুমি বলবে আমি পাথরের টুকরোটাই তুলতে পারবো, এই সরি ইটের টুকরোটাই তুলতে পারবো, পাথর তুলতে পারবো না। কি হিসেবে তুমি বললে, এম, মাস, ভরের উপরে বললে। যার যত বেশি ভর বা মাস আসবে তার স্থিতি জাড্য, স্থিতি ক্ষমতা, স্থিতি শক্তি তত বৃদ্ধি পাবে। কিন্তু আমরা বলে থাকি ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর মাটিতে শায়িত অবস্থায় কোনো মানে কোনো জিনিসের স্থিতিশক্তি ধরা হয় না, জিরো ধরা হয়। তাকে হাতে করে তোলো, তবে তুমি বুঝতে পারবে এ কতটা ভারী। তাহলে তার জন্য হাইট, তুমি 1 তলা থেকে একটা পাথর ফেললে আর 10 তলা থেকে একটা পাথর ফেললে মাটিতে ইম্প্যাক্ট কি সমান হবে? কখনোই না। তাহলে উচ্চতার উপর নির্ভর করে স্থিতিশক্তি কতটা বাড়বে কমবে। আর গ্র্যাভিটেশনাল পাওয়ার, পৃথিবীতে যতটা হবে উপর থেকে ছাড়ার সময় চাঁদে তো হবে না। তাহলে যে গ্রহ নক্ষত্র যেখানেই রয়েছে তার মাধ্যাকর্ষণ বলের উপর নির্ভর করে স্থিতিশক্তি। স্থিতিশক্তিটাই কনভার্ট হয় গতিশক্তিতে। ধরো একটা তীর ধনুকে তুমি বো আর অ্যারো, তীরকে টেনে ধরেছো, তাহলে যত জোরে টানবে তত তার মধ্যে বেশি স্থিতিশক্তি সঞ্চিত হবে, সে তত দূর যাবে, ছাড়বে যখন। তাহলে যত জোর টানছো, স্থিতিশক্তি যত বেশি তার মধ্যে সঞ্চিত হচ্ছে, ততটাই ও রেজাল্ট দেবে গতিশক্তিতে, তত দূরেই যাবে। ঘড়ির দম দেওয়া, তাহলে ঘড়ির দম দিয়ে আমরা স্থিতিশক্তি সঞ্চয় করতাম, সে সেই সময় ঘুরে 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 গতিশক্তিতে কনভার্ট হতো। যতটা স্থিতিশক্তি সঞ্চয় করেছিল ততক্ষণ ঘড়ি চলেছিল, তারপর ঘড়ি বন্ধ, আবার দম দিতে হবে, একজন অপরজনে কনভার্সন হয়। ওকে, তো এই এক্সাম্পল গুলো আমাদের থাকে। ওকে,
তো আমরা যেহেতু পড়লাম যে কোনো শক্তি নতুন করে অ্যাড হয় না, জাস্ট রূপান্তর হয়, রূপ এনার্জি রূপান্তর হিসেবে পরিচিত, এক রূপ থেকে অন্য রূপে যাবে। এইগুলো যেরকম তোমরা জানোই, ব্যাটারিতে রাসায়নিক শক্তি ভরে দিলাম, সে কারেন্ট দিচ্ছে, বৈদ্যুতিক শক্তি তৈরি হচ্ছে। মাইক্রোফোনে আমি কথা বলছি, আমার শব্দ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে এক্সাম্পল গুলো, হাওয়া চলছে, বায়ু কলে তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, জলের স্রোতে টারবাইন ঘুরে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে বেশ শক্তি পেলাম, জলের স্রোত, তৈরি হয়ে গেল কারেন্ট। বেশ ব্যাপার পেলাম, রাসায়নিক, তৈরি হয়ে গেল কারেন্ট। একটা থেকে একটা জিনিসের শক্তি পরিবর্তন হতে থাকে, তবে বলা হয় সমগ্র শক্তির অন্তিম রূপ তাপ শক্তি, সেটাও বলা হয়ে থাকে। ওকে, তাহলে এই যে ওই একই জিনিস যা তোমাদের বললাম সেগুলোই লেখা রয়েছে। নেক্সট, কর্মদক্ষতা, অর্থাৎ কোনো ইঞ্জিন বা কোনো মেশিন বা কোনো যন্ত্রের কর্মদক্ষতা। ইঞ্জিনের যতটুকু শক্তি পাওয়া যায় তাকে আমরা কার্যকর শক্তি বলি। কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট কত কার্যকর শক্তি পাওয়া যাচ্ছে সেটাকে কর্মদক্ষতা, কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি তাকে বলা হয়ে থাকে। কর্মদক্ষতাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে বোঝায় সেই যন্ত্রের 100 জুল শক্তি দেওয়া হলে যন্ত্র 90 জুল কার্যকর শক্তি পাওয়া যাবে। আমি যতটা তাকে দিলাম কতটা তার থেকে পেলাম, সেই হিসেবেই তার কর্মদক্ষতাকে আমরা এফিসিয়েন্সি, এবিলিটি বলি, যাই বলি এফিসিয়েন্সি বলবো, আমরা নির্দেশ করে থাকি। তাহলে বোঝা গেল আসলে বিষয়টা কি। আমাদের প্রথম দিকেও আমি যেটা বলছিলাম একদম শুরুর দিকে স্লাইডে আমি তোমাকে বলছিলাম এই যে শক্তির রূপান্তরের ঘটনার একটা এখানে এক্সাম্পল ছিল। তো এই হচ্ছে আসলে শক্তির রূপান্তরের ঘটনা। এবার এর মধ্যে থেকে অজস্র ছোট ছোট প্রশ্ন আসতেই পারে, সেটা নয় যে প্রচুর প্রশ্ন হতে পারে। তোমরা যদি কার্যক্ষমতা শক্তি কোথাও দেখো বা প্রশ্ন খোঁজো, হয়তো 30-35টা প্রশ্ন হয়ে যাবে, কিন্তু সবই এর মধ্যে আটকা, মানে এর মধ্যে থেকেই আসবে। যা আলোচনা মোটামুটি করলাম তার মধ্যে পুরোটা হয়তো সবটা হয় না। তো এই পয়েন্টগুলোকে মাথায় রেখে একটুখানি পড়বে, আশা করি পড়াটা ভালো হবে এবং সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং এক্সাম্পল গুলো করতে সুবিধা হবে, মানে কনফিউশনটা তোমাদের থাকবে না। তো আজকে একটা এরকম ছোট্ট ডেসক্রিপটিভ ক্লাস করলাম, কমেন্টে জানিও যে তোমাদের হেল্প হলো কিনা। কেমিস্ট্রি বা বায়োলজির আরো অন্য ছোট টপিক নিয়ে, যেরকম ধরো সংবহন তন্ত্র, রক্ত, এরকম আরো ছোট টপিক নিয়ে আমি এরকম আসবো, এরকম ছোট ডেসক্রিপটিভ ক্লাস করানোর চেষ্টা করব। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যেটা বললাম আমাদের বিগত ভিডিওতে দু একটা প্রশ্নের একটু উত্তর তোমাদের জানাতে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে, সেগুলো আমি রিপ্লাইতে সঠিক কোন উত্তর হবে বলে দিয়েছি, সেগুলোকে একটু তোমরা নোট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং যে কোনো রকম তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সময় করে নিশ্চয়ই দেখে নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার মতন ভালো করে চালিয়ে যাও। আপকামিং এক্সামগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে, ভালো রেজাল্ট করো, মেন ফোকাস যে এক্সামের জন্য রেখেছো সেই এক্সামকে ফোকাস করে এগিয়ে চলো। আশা করি সফল অবশ্যই হবে। আমার সম্পূর্ণ ভালোবাসা তোমাদের জন্য রইলো, তোমাদের সফলতার জন্য রইলো। ওকে, থ্যাংক ইউ।